আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো আমরা আজকে শুরু করবো যে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স মেথড। এটাতে আমরা একটা কিভাবে এলএমটি আসলো ডেরিভেশনটা আমরা দেখবো আর কি। লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা তোমরা আগেও হয়তো জানো। এলএমটি এটা হলো the temperature difference between the hot and cold fluid. এটা যেহেতু হট এবং কোল্ড ফ্লুইড দুটা পাশাপাশি ফ্লো করতেছে, এজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে একটা ফ্লুইডের টেম্পারেচার আস্তে আস্তে গেইন করতেছে আর একটা টেম্পারেচার লুজ করতেছে। কাজে এই টেম্পারেচারটা কিন্তু তোমার অল ওভার দ্য পাইপ সমান থাকতেছে না, আস্তে আস্তে এটা ইনক্রিজ করতেছে যখন আউটলেটে চলে যাচ্ছে, আরেকটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে যখন এটা ইনলেট থেকে আউটলেটে যাচ্ছে। হট ফ্লুইডটা ডিক্রিজ করতেছে টেম্পারেচার, আর কোল্ড ফ্লুইডটা ইনক্রিজ করতেছে। ইনলেটে যে টেম্পারেচার থাকবে আউটলেটে সেই টেম্পারেচার থাকবে না, কাজে এটা ভেরি করতেছে। এই ভেরিয়েশনটা আমরা কিভাবে এটা টেম্পারেচার ডিফারেন্সটা আমরা মেজার করতে পারি দুই ফ্লুইডের মধ্যে, সেটাই হলো কনভেনিয়েন্ট মেথড হলো লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এটা এক্সাক্ট রিপ্রেজেন্টেশন। এটা আমরা অ্যাভারেজ করে করলে সেটা এক্সাক্ট রিপ্রেজেন্টেশন হবে না। আমি একটু পরে সেটা বলছি। তো আমরা এখানে একটা কনসিডার করবো, দিস ইজ এ প্যারালাল ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। একটা সিম্পল একটা মেথড। এটা কনসেন্ট্রিক টিউব আছে আর স্যার, আমরা কাউন্টার ফ্লো কেন কনসিডার করলাম? কাউন্টার ফ্লোটা আমরা পরে আসতেছি, প্যারালাল ফ্লোটা আগে দেখি। কাউন্টার ফ্লো আমরা আসবো। কাউন্টার ফ্লো প্যারালাল ফ্লো কোনো ডিফারেন্স নেই, সেম। তো প্যারালাল ফ্লো নিয়ে আমরা আগে ক্যালকুলেশন করবো আর কাউন্টার ফ্লোটা পরে দেখবো। আমরা হিট ট্রান্সফারের যে বেসিক ইকুয়েশন, এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং সম্বন্ধে আমরা জানি যে কনভেকশন হিট ট্রান্সফারের যে দুইটা ইকুয়েশন আছে, একটা হলো নিউটনস ল অফ কুলিং, একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। এখানে নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা সেটা হলো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু সারফেস এরিয়া ইনটু ডেল টি ছিল, আর হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে এটা হবে ডেল টি এম এখানে বলছি আমরা, কিন্তু পরে এটাকে আমরা ডেল টি এমটাকে আমরা বলতেছি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচার ডিফারেন্স। দুটো ফ্লুইডের দুটো টেম্পারেচার ভেরি করে, তা আমরা মিন টেম্পারেচার নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচার ডিফারেন্সটা নিতে হবে। তার জন্য আমরা এলএমটি যেটা অর্থাৎ লং মিন টেম্পারেচার ডিফারেন্সটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার ডিফারেন্স, সেটা আমরা দেখব। আমরা বলছিলাম যে কনভেকশনের দুটো ইকুয়েশন আছে, একটা হলো যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আর একটা হলো নিউটনস ল অফ কুলিং। Energy balance equation is fluid in the differential section of the heat exchanger. এখানে তোমাদের একটা হিট এক্সচেঞ্জার দেখানো আছে ছবিতে, ছবি দেখো। একটা মাঝখানের যেটা সেটা হলো যে হট ফ্লুইড ফ্লো করতেছে মাঝখান টিউবতে, আর এনুলাস স্পেস দিয়ে ফ্লো করতেছে কোল্ড ফ্লুইড একই ডাইরেকশনে। এটা প্যারালাল ফ্লো। আর যদি টেম্পারেচার ডায়াগ্রামটা দেখো তাহলে হট ফ্লুইড ইনলেট, এখানে হট ফ্লুইড ইনলেট, তার টেম্পারেচারটা বেশি, আস্তে আস্তে এটা ডাউন হয়ে যাচ্ছে। আর কোল্ড ফ্লুইডের ইনলেট এই বাম পাশে, এটাও একই সাইডে যাচ্ছে, এটা টেম্পারেচার আস্তে আস্তে আপ হচ্ছে। এখানে এই পয়েন্টের যে টেম্পারেচার ডিফারেন্স আর এই পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স দুটো সমান না, অর্থাৎ ইনলেটের যে দুই ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স আর আউটলেটের দুই ফ্লুইডের হট এবং কোল্ড ফ্লুইড টেম্পারেচার ডিফারেন্স সমান না। কাজে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার ডিফারেন্সটা নিতে হবে। তার জন্য আমরা এখানে একটা ক্রস সেকশন নিব। ক্রস সেকশন একটা স্মল একটা সেকশন নিব, সেই সেকশন থেকে আমরা এটা মাপবো আর কি, টেম্পারেচার ডিফারেন্সটা মেজার করবো। এখান থেকে একটা ডেরিভেশন আমরা বের করবো। তাহলে আমরা যদি এখানে একটা ছোট একটা পার্ট নেই, এখানে যেমন একটা স্মল একটা পোর্শন না হয়েছে, তার এরিয়াটা হলো ডিএস। আর এখানে ডায়াগ্রামের ভিতরে দেখো তুমি, এখানে হট ফ্লুইড এবং
হট ফ্লুইড এর যে ডায়াগ্রাম এখান থেকে একটা ছোট অংশ নেওয়া হয়েছে, সেই অংশের ভিতরে হিট ট্রান্সফারটা আমরা ক্যালকুলেশন করবো, তারপর আমরা ইন্টিগ্রেশন করে পুরোটা আপডেট করবো। প্রথমে দেখা যাচ্ছে হট ফ্লুইড থেকে একটা অ্যারো দেওয়া আছে নিচের দিকে, অ্যারো দিয়ে টেম্পারেচারটা কিন্তু কোল্ড ফ্লুইডের দিকে যাচ্ছে। সিমিলারলি এখানে দেখো হট ফ্লুইড থেকে তোমার এই যে যদি এই এরিয়া ডটেড লাইন দেখতে আছে, এই এরিয়ার মধ্যেই তুমি যদি কনসিডার করো, তাহলে এখান থেকে ফ্লুইডের হট ফ্লুইডের টেম্পারেচারটা কিন্তু কোল্ড ফ্লুইডে ট্রান্সফার হচ্ছে। আমরা যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন যেটা জানি, ডেল যেহেতু এটা স্মল পোর্শন নিচ্ছি আমরা, স্মল এলিমেন্ট, কাজে ডেল কিউ ডট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এম ডট এইচ সিপিএইচ হট ফ্লুইডের জন্য ডেল টি এইচ। এখানে ডেল টি এইচটা হলো পরে এই যে কার্ভটা আছে, যেটা তোমার টেম্পারেচার ডাউনের যে কার্ভটা হট ফ্লুইডের জন্য, এই কার্ভের বাম পাশের এই পয়েন্ট থেকে ডান পাশের এই পয়েন্ট, এই দুটার যে ডিফারেন্সটা সেটা এখন দেখানো আছে ডেল টি এইচ, এই টেম্পারেচার ডিফারেন্স। তার কতটুকু টেম্পারেচার ডিফারেন্স দুটো বিয়োগফল করে সরাসরি দিয়েছে ডেল টি এইচ। আর মাইনাস হলো যেহেতু এটা টেম্পারেচার ডাইরেকশন মানে টেম্পারেচার ফল করতেছে টুয়ার্ডস দ্য লেন্থ, কাজে এটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব। আর কোল্ড ফ্লুইডের জন্য ডেল কিউ ডট ইকুয়াল টু এম ডট সিপিসি ডিটিসি, এখানেও টেম্পারেচার ডিফারেন্স আছে একটা, বাম পাশের টেম্পারেচারটা কম ছিল, ডান পাশেরটা বেশি, সুতরাং এটা যেহেতু টেম্পারেচার ডিস্টেন্সের সাথে টেম্পারেচার বাড়তেছে, কাজে এখানে আমরা পজিটিভ ধরলাম এটা এম ডট সিপি ডিটিসি। তাহলে আমরা এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন করবো, এখান থেকে রিঅ্যারেঞ্জ করে ডেল টি এইচ এবং ডেল টি সি আমরা বের করবো। ডেল টি এইচ ইজ মাইনাস ডেল কিউ ডট ডিভাইডেড বাই এম ডট এইচ সিপিএইচ, আর ডেল টি সি হলো ডেল কিউ ডট ডিভাইডেড বাই এম ডট সিপিসি। এটুকু তো ক্লিয়ার। এখন আমরা এই দুটো ইকুয়েশন 11-18 এবং ইকুয়েশন 11-19, এই দুটো ইকুয়েশনের মধ্যে একটা থেকে একটা বিয়োগ করবো, অর্থাৎ 11-8 থেকে 18 থেকে 11-19 বিয়োগ করলে তাহলে আমাদের যেটা আসে ডেল টি এইচ মাইনাস ডেল টি সি ইকুয়াল টু এই পার্ট, আমরা এটা লিখতে পারি ডেল টি এইচ মাইনাস ডেল টি সি ইকুয়াল টু টি ডিটি এইচ এবং ডিটি সি, এটা আমরা লিখতে পারি ডি টি এইচ মাইনাস টি সি ইকুয়াল টু, আমরা এটা যদি রিঅ্যারেঞ্জ করি এটা তাহলে আমাদের এরকম একটা টার্ম আসে 11-20 minus del q dot equal within bracket 1 by m dot cph plus 1 by m dot c cpc। তাহলে এটা হলো এই ইকুয়েশনটা দাঁড়ালো আমাদের, এটা আমরা মনে রাখবো। তারপর বলছি যে rate of heat transfer in the differential section of the heat exchanger can also be expressed। এখানে আমরা আগেরটা নিলাম এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে, এই রিলেশনটা দুটো পেলাম এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে। এখন আমরা দেখব নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশন। নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশনে যেটা আমরা পাবো সেটা হলো ডেল কিউ ডট ইকুয়াল টু ইউ, ইউ হলো আমরা জানি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তারপরে এ, এটা কি স্মল এরিয়া ডিএএস এরিয়াটা ইনটু টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে টেম্পারেচার ডিফারেন্সটা সেটা, অর্থাৎ দুই ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। একটা ফ্লুইডের টেম্পারেচার হলো টিএইচ আর একটা ফ্লুইডের টেম্পারেচার হলো টিসি। তাহলে আমরা এই নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশন এটা লিখতে পারি। এখন বলছে সাবস্টিটিউটিং দিস ইকুয়েশন ইনটু ইকুয়েশন 20, ইকুয়েশন যে 20 ছিল আমাদের আগের পৃষ্ঠায়, এই ইকুয়েশন 20 তে আমরা ডেল কিউ ডট এর ভ্যালুটা, এখান থেকে ডেল কিউ ডট এর ভ্যালুটা ওখানে বসাই দিলে ডেল, তাহলে এরকম একটা ফর্মুলা আসে ইকুয়েশনটা। এখন তোমরা এটা ডেল কিউ ডট যে ভ্যালুটা ডান পাশে আছে এই ভ্যালুটা তুমি এই ইকুয়েশন 20 এই জায়গাটা বসাই দেবে, এখানে বসাই দিলে তোমার এই ফর্মুলা আসতেছে। এই ফর্মুলা আসার পরে এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমরা ডিফারেনশিয়াল পার্ট নিচ্ছি, পুরোটার জন্য আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্রম ইনলেট অফ দ্য হিট, সময় বাঁচানো যায়, ইন্টিগ্রেটিং ফ্রম এরকম কাজ স্যার আধা ঘন্টা মধ্যে।
এই তোমরা বন্ধ করো, কে কথা বলছে? Integrating from the inlet of the heat exchanger to its outlet. আমরা ইন্টিগ্রেশন করব হিট এক্সচেঞ্জারের ইনলেট থেকে আউটলেট পর্যন্ত। তাহলে আমরা পুরো হিট এক্সচেঞ্জারের এটা পেয়ে যাব। আমরা স্মল পোর্শন নিয়েছিলাম প্রথমে, তারপর এটা ইন্টিগ্রেশন করলে আমরা পুরোটা পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্রম দ্য ইনলেট অফ দ্য হিট এক্সচেঞ্জার টু দ্য আউটলেট, তাহলে আমরা পাচ্ছি এটাকে উপরের ইকুয়েশন 22 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এটা আসতেছে ln TH out minus TC in divided by TH in minus TC in equal to UAS, and DS এর জায়গায় DS UAS UDS এর জায়গায় UAS হয়ে যাচ্ছে, আর এই টার্মটা যেরকম আছে ওরকম থাকবে। এখন আমাদের ইকুয়েশন 11-9 and 11-10 এই দুটি ইকুয়েশনে আমরা এমসি সিপিসি এবং এমএস সিপিএস এই দুটার ভ্যালু ওই দুটি ইকুয়েশন থেকে আমরা ওই দুটার ভ্যালু বের করব, কারণ আমাদের এই ইকুয়েশনে এম ডট এইচ সিপিএস এবং এম ডট সি সিপিসি এই দুটোর ভ্যালু আমাদেরকে বসায় দিতে হবে। এই দুটোর ভ্যালু বসাতে গেলে আমাদের যে আগের ইকুয়েশন যেটা আছে ইকুয়েশন নাম্বার 11-9 এবং 11-10 এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ওই দুটোর ভ্যালু আনতে হবে। আমরা আগের ইকুয়েশনটাতে যাব 11-9 এবং 10, এটা আমরা আগের ক্লাসে পড়িয়েছি। এই যে 11-9 এবং 11-10 বারবার এটি সাবিহা নওরিন মিউট করো তোমারটা। তাহলে এখানে এম ডট সি সিপিসি এটা যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে কিউ ডট ডিভাইডেড বাই এই টার্মটা নিচে আসতে যাচ্ছে। সিমিলারলি এম ডট এইচ সিপিএইচ এই ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে কিউ ডটের নিচে এটি চলে আসতেছে। তাহলে এই ভ্যালুটা এম ডট সি এবং সিপিসি আর এম ডট এইচ সিপিএইচ এই দুইটার ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে নিয়ে আমরা ওখানে বসায় দিতে পারি সরাসরি। বসা দিলে আমাদের এই ইকুয়েশনে যদি এখানে বসা দিই ওই দুটো ভ্যালু বসা দেওয়ার পরে আমাদের রিঅ্যারেঞ্জ করলে আমাদের যে ইকুয়েশনটা আসে সেই কিউ ডট কিউএস ডেল টি এলএম। এন্ড ডেল টি এলএমটা কি? ডেল টি এলএমটাই হলো তোমার ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু ডিভাইড বাই লন ডেল টি ওয়ান ডিভাইড বাই ডেল টি টু। এটি হলো লং মিন টেম্পারেচার ডিফারেন্স। Del TLM is the log mean temperature difference, আর এটা del T1 এবং del T2 টা কি? Del T1 and del T2 are the temperature difference between the two fluids at the two ends. Del T1 হলো ধরো ইনলেটের টেম্পারেচার ডিফারেন্স দুই ফ্লুইডের, আর del T2 টা হলো আউটলেটের টেম্পারেচার ডিফারেন্স দুই ফ্লুইডের। আমরা যদি এইটাতে দেখি এই যে ইনলেটের দুটো ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স বলা হয় del T1, আর আউটলেটের দুটো ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স কে বলা হয় del T2। তাহলে এটা আমাদের এখানে ছবিতে দেখানো আছে। এই যে দেখো কোল্ড ফ্লুইড এখানে হট ফ্লুইড ইন হচ্ছে আর কোল্ড ফ্লুইড ইন হচ্ছে, তাহলে এটা ইনলেট এই দুটো ডিফারেন্স হলো del T1, আর আউটলেট এটাতে কোল্ড ফ্লুইড আউট হয়ে যাচ্ছে, এটা হট ফ্লুইড আউট হয়ে যাচ্ছে, এই দুটো ডিফারেন্স হলো del T2। তাহলে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে del T1 is equal to H in hot fluid in minus cold fluid in, এটা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে। আর del T2 হলো হট ফ্লুইড আউট মাইনাস কোল্ড ফ্লুইড আউট, দুটোই আউট, আর এটা দুটোই ইন। It makes no difference which ends of the heat exchanger is designated as the inlet or outlet. এটা বলছে যে কোনো সাইড তুমি ইনলেট আউটলেট নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, এই ইকুয়েশনটা সব জায়গায় ইউজ করা যাবে। এখন আমরা একটু দেখবো যে অ্যারিথমেটিক মিন টেম্পারেচার ডিফারেন্স আর লগারিদমিক মিন টেম্পারেচার ডিফারেন্স দুটোর মধ্যে পার্থক্য কি সমস্যা। আমরা সরাসরি দুইটা পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স দুই দিয়ে ভাগ করলে তো হয়ে যেত, যোগ করে অ্যাভারেজ করলে। তাহলে এটা আমরা লগ মিন নিচ্ছি কেন? অ্যারিথমেটিক মিন টেম্পারেচার ডিফারেন্সটা ক্যালকুলেশন করতে গেলে আমরা যদি del T অ্যারিথমেটিক মিন টেম্পারেচার নেই তাহলে
ইনলেটের যে টেম্পারেচার ডিফারেন্স দুই ফ্লুইডের মধ্যে প্লাস আউটলেটের টেম্পারেচার ডিফারেন্স এই দুইটাকে দুই দিয়ে ভাগ করলে এভারেজ সিম্পল একটা এভারেজ আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু লগ মিন টেম্পারেচার ডিফারেন্স আমরা নিচ্ছি কেন? কারণ হলো logarithmic mean temperature difference delta LM is an exact representation of the average temperature difference between the hot and cold fluid. এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ভাবে এই টেম্পারেচারটা ফল করতেছে, এক্সপোনেনশিয়াল ভাবে এটা রেজ করতেছে, একটা কাজে এটাকে শুধু অ্যাভারেজ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেটা নিলে আমাদের এটা একজাক্ট রিপ্রেজেন্টেশন হবে না এবং রেজাল্টে কিছু ভুল আসবে। কাজে আমরা ডেল্টা এলএমটা নিব কেন? ডেল্টা এলএমটা নিব একজাক্ট রিপ্রেজেন্টেশন আমরা পেয়ে যাব। এভারেজ টেম্পারেচার ডিফারেন্সের যে একজাক্ট ভ্যালুটা সেটা পাবো। ডেল্টা এলএম ইজ অলওয়েজ লেস দ্যান ডেল্টা এম। ডেল্টা এলএমটা হবে ডেল্টা এভারেজ, যেটা এভারেজের চেয়ে ডেল্টা এলএমটা অলওয়েজ কম হবে। কাজে আমরা যদি কেউ যদি ক্যালকুলেশন করে এভারেজ টেম্পারেচার ডিফারেন্স নেয়া অর্থাৎ ডেল্টা এম নেয়া, তাহলে সেই ক্যালকুলেশনটা আমাদের একটা ভুল হবে। সেটা আমাদের যেটা আসবে ভ্যালু, সেই ভ্যালুটা আসবে যে হিট ট্রান্সফার অনেক বেশি করবে হিট এক্সচেঞ্জারটা, আসলে প্র্যাকটিক্যালি অতটা করবে না। এই ক্যালকুলেশনটা আমাদের ভুল হবে। সে বলছে যে ইউজিং ডেল্টা এম ইন ক্যালকুলেশন ইনস্টেড অফ ডেল্টা এলএম উইল ওভারস্টেট দ্য রেট অফ হিট ট্রান্সফার ইন হিট এক্সচেঞ্জার বিটুইন দ্য টু ফ্লুইডস। যেহেতু ডেল্টা এলএমটা অলওয়েজ কম, তাহলে হিট ট্রান্সফার রেটটাও কম হবে। আর ডেল্টা এলএম নিলে হিট ট্রান্সফার রেটটা বেশি দেখাবে, বাট প্র্যাকটিক্যালি তুমি যখন ইউজ করবে তখন অতটা বেশি পাবা না। কাজে ডেল্টা এলএমটাই হলো একজাক্ট রিপ্রেজেন্টেশন, একজাক্ট কত আসবে সেটা শো করবে। কাজে আমাদের হিট এক্সচেঞ্জার ক্ষেত্রে ডেল্টা এলএমটা নিতে হবে। এখানে বলছে যে when delta 1 differs from delta 2 by more than 40%, যদি delta 1 এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এবং delta 2 এর যে ভ্যালুটা, delta 2 এবং delta 1 এর যে ভ্যালুটার পার্থক্য যদি 40% ডিফারেন্স হয়, একটা 40% কম অথবা বেশি থাকে, তাহলে the error in using the arithmetic mean temperature difference is less than 1%. সেই ক্ষেত্রে তোমার arithmetic mean নিলে আমাদের 1% এর নিচে এটার হিট ট্রান্সফার রেটের যে ডিফারেন্সটা সেটা 1% নিচে এরর আসবে। বাট যদি এই ডিফারেন্সটা অনেক বেশি হয়, 40% এর উপরে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার হিট ট্রান্সফার রেটের যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি আসবে। কাজে আমাদের অলওয়েজ আমরা চেষ্টা করবো যে ডেল্টা এলএম নিয়ে ক্যালকুলেট করতে। আর ডেল্টা এলএম নিয়ে যদি ক্যালকুলেট না করো তাহলে তোমাদের মার্ক কাটা যাবে এবং অঙ্কে ভুল হবে, ক্যালকুলেশনে ভুল হবে। কাজে পজিটিভ হলো আমাদের ডেল্টা এলএম নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ডেল্টা এলএমটা এটাই হলো logarithmic mean temperature difference। এটা অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটাই আমাদের লাগবে। হিট ট্রান্সফার ইকুইপমেন্ট, হিট এক্সচেঞ্জার ডিজাইনের ক্ষেত্রে এটা ধরে ক্যালকুলেশন করতে হবে। এখন বলতে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার ক্ষেত্রে কি হবে? এখন প্যারালাল ফ্লোটা দেখলাম। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে the relation already given for the log mean temperature difference for parallel flow heat exchanger can be used for counter flow heat exchanger. Same equation ইউজ করা যাবে, কোনো পার্থক্য নেই। এখানে শুধু ডেল্টা 1 and ডেল্টা 2 are expressed as shown in the figure. এখানে তোমার হট ফ্লুইড এদিক দিয়ে ইন হচ্ছে আর কোল্ড ফ্লুইড ইন হচ্ছে এদিক দিয়ে। তাহলে এই যে পয়েন্টটা, বাম পাশের যে পয়েন্টটা, এই পয়েন্টে ডিফারেন্সটা হবে হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট। এটা হলো ডেল্টা 1। ডেল্টা 1 হলো হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট। আর আউটলেটের আরেকটা পয়েন্ট হবে ডেল্টা 2টা হবে হট ফ্লুইড আউট মাইনাস কোল্ড ফ্লুইড ইন। তো হট ফ্লুইড যেদিকে ইন হবে সেটাকে তুমি যে ইনলেট ধরো, আর হট ফ্লুইড যেটা আউট হবে সেটাকে আউটলেট ধরো। তাহলে তুমি এখানে দেখবো যে হট ফ্লুইড ইন যেদিকটা হচ্ছে এখানে যে কোল্ড ফ্লুইড আউট হয়ে যাচ্ছে প্যারালাল ফ্লো হচ্ছে। তাহলে এই দুইটা ডিফারেন্স নিতে হবে। মোট কথা তোমার ছবিটা দেখাই, এই যে এই দুটো পয়েন্টের ডিফারেন্স নিতে হবে। এখানে দেখা যাচ্ছে হট ফ্লুইড ইন হচ্ছে, কোল্ড ফ্লুইড আউট হচ্ছে, এই পয়েন্টের ডিফারেন্স। আর এখানে এসে এই দুটো পয়েন্টের ডিফারেন্স। তাহলে তুমি সেম ইকুয়েশন তুমি ইউজ করতে পারবা কাউন্টার ফ্লোর ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। আর এখানে শুধু বুঝতে হবে যে আসলে এখানে হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট, আর আগেরটা ছিল হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড ইন, দুইটাই ইয়া ছিল ইন আর দুইটাই আউট ছিল। এখানে একটা ইন হবে, হট ফ্লুইডটা ইন হবে, কোল্ড ফ্লুইডটা আউট হবে, আর হট ফ্লুইড আউট হবে, কোল্ড ফ্লুইড ইন হবে। এটা ডিফারেন্স।
In the limiting case, the cold fluid will be heated to the inlet temperature of the hot fluid. এটা হতে পারে যে কোন একটা কেসে যে কোল্ড ফ্লুইডটাকে টেম্পারেচার বাড়াইতে ইনলেট টেম্পারেচার হট ফ্লুইডে নেওয়া যেতে পারে। এটা যদি টেম্পারেচার বাড়তে থাকে বেড়ে এটা এর সমান হতে পারে, বাট এর চেয়ে কখনো বেশি হতে পারবে না। এটা যদি তোমার কোনো একটা কেসে এটা সমানও হতে পারে। কোল্ড ফ্লুইড যখন আউট হবে আর হট ফ্লুইড যখন ইন হবে, এটা যদি আরো বাড়াইতে থাকে এটা হয়তো কাছাকাছি চলে যেতে পারে, কাছাকাছি সমান হয়ে যেতে পারে। এটা বলছেন the limiting case, the cold fluid will be heated to the inlet temperature of the hot fluid. However, the outlet temperature of the cool fluid can never exceed the inlet temperature of the hot fluid. ম্যাক্সিমাম সমান পর্যন্ত হতে পারে, কিন্তু কখনো এটা এক্সিড করবে না, কারণ কুল ফ্লুইডের টেম্পারেচার কখনো হট ফ্লুইডের চেয়ে বেশি হতে পারবে না ইনলেট টেম্পারেচারের চেয়ে। For specified inlet and outlet temperature, delta Lm in a counterflow heat exchanger is always greater than that of the parallel heat exchanger. একটা পার্টিকুলার ইনলেট এবং আউটলেট টেম্পারেচার যদি ধরো, সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার ইনলেট এবং আউটলেট টেম্পারেচারের ক্ষেত্রে ডেল্টা Lm যেটা, এটার ভ্যালু কাউন্টারফ্লোর ক্ষেত্রে বেশি হবে, সবসময় গ্রেটার হবে। কাউন্টারফ্লোতে হিট ট্রান্সফার বেশি হবে দেন দা প্যারালাল ফ্লো। সেটা অলওয়েজ কাউন্টার ফ্লোটা আমাদের প্রেফার করতে হবে। কাজেই কাউন্টার ফ্লো যেটা ডেল্টা Lm CF তে হলো কাউন্টার ফ্লো ইজ গ্রেটার দেন ডেল্টা Lm প্যারালাল ফ্লো PF মানে প্যারালাল ফ্লো। Thus a smaller surface area and thus a smaller heat exchanger surface area, তাহলে smaller heat exchanger is needed to achieve a specified heat transfer rate in a counter flow heat exchanger. And দুইটা যদি আউটলেট টেম্পারেচার যদি সেম হয়, তাহলে ইনলেট এবং আউটলেট টেম্পারেচার সেম হয়, তাহলে দুইটা হিট এক্সচেঞ্জারের মধ্যে তোমার স্মলার সারফেস এরিয়া দরকার হবে। সেম আউটপুট যদি তুমি পেতে চাও প্যারালাল ফ্লো কাউন্টার ফ্লোর ক্ষেত্রে, সেটা আমাদের প্যারালাল ফ্লো এবং কাউন্টার ফ্লো যদি কম্পেয়ার করো, তাহলে একই আউটপুট পেতে গেলে আমাদের হিট এক্সচেঞ্জার কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার যেটা হবে সেটাতে আমাদের সাইজটা ছোট হলেই চলবে। আর প্যারালাল ফ্লোর ক্ষেত্রে এর সাইজটা একটু বেশি লাগবে একই আউটপুট পেতে চাইলে, যেহেতু কাউন্টার ফ্লোতে ডেল্টা Lm এর পরিমাণ বেশি, কাজে হিট ট্রান্সফার বেশি। When the heat capacity rates of the two fluids are equal, heat capacity rate তোমরা আগে তোমাদেরকে বলছি যে ক্যাপিটাল C অথবা ক্যাপিটাল CH, অর্থাৎ মাস ফ্লো রেট ইনটু স্পেসিফিক হিট, এই দুটো গুণফল করলে আমাদের হিট ক্যাপাসিটি রেট হয়। হিট ক্যাপাসিটি রেট যদি তোমার দুটো ফ্লুইডের ইকুয়াল হয়, কোল্ড ফ্লুইড এবং হট ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেট যদি সমান হয়, সেই ক্ষেত্রে ডেল্টা Lm ইকুয়াল টু ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2। এখানে যে পয়েন্টের ডিফারেন্সটা, এই পয়েন্টের ডিফারেন্সটা সেম থাকবে। সেটি বলছে যে ডেল্টা Lm হবে তখন ডেল্টা 1 এবং ডেল্টা 2 এটা সব সমান হয়ে যাবে। সেটা আমরা আগেও ডিসকাস করছি যে হিট ক্যাপাসিটি রেট যদি সমান হয়, সেই ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্সটা দুটো ফ্লুইডের ক্ষেত্রে একই টেম্পারেচার, একটা যদি 5 ডিগ্রি টেম্পারেচার রেজ করে আর একটা 5 ডিগ্রি টেম্পারেচার ফল করবে, সেটা শর্ত হলে একটা হিট ক্যাপাসিটি রেট সমান হতে হবে। মাল্টিপাস এন্ড ক্লোজ ফ্লো হিট এক্সচেঞ্জার, এতক্ষণ আমরা সিম্পল হিট এক্সচেঞ্জার দেখলাম যে একটা মাত্র টিউব থাকবে আর বাইরে শেল। তো এটা নিয়ে আমরা ডেরিভেশনও করলাম, আবার কাউন্টার ফ্লো এবং প্যারালাল ফ্লো দুটোই দেখলাম। এখন নাও উইল সি দ্য মাল্টিপাস এন্ড ক্লোজ ফ্লো হিট এক্সচেঞ্জার। আমরা মাল্টিপাস কাকে বলে আমরা তো দেখেছি, যদি তোমার ভিতরে যে মানে হট ফ্লুইড যেটা ফ্লো করে, সেটা টিউবটা যদি কয়েকবার পেঁচানো থাকে, কয়েকবার বারবার ঘুরে ঘুরে আসে কয়েকবার, সেটাতে তোমার যেটাকে বলা হয় মাল্টিপাস। আর ক্লোজ ফ্লোতে তোমরা জানো যে একটা ফ্লুইড যাবে যেদিকে, আরেকটা ফ্লুইড তার 90 ডিগ্রি প্যারালালি ফ্লো করবে, যেটা আমাদের রেডিয়েটরে হয়ে থাকে, গাড়ি রেডিয়েটর। Log mean temperature difference relation developed earlier is limited to parallel and counter flow heat exchanger only. আমরা যেটা ডেরিভেশন করলাম যে LMTD
ডেলটি এলএম সেটা প্যারালাল এবং কাউন্টার ফ্লো যে হিট এক্সচেঞ্জার সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এটা খুব সিম্পল একটা হিট এক্সচেঞ্জার। বাট এই অ্যানালাইসিসটা আমাদেরকে মাল্টিপাস ক্রস এবং ক্রস ফ্লোর ক্ষেত্রে ওই অ্যানালাইসিসের সাথে একটু মডিফিকেশন করতে হবে। সেটা কি? To simplify the analysis of closed flow and multipass shell and tube heat exchangers, it is convenient to express the log mean temperature difference relation. Log mean temperature difference এই জায়গাটাই চেঞ্জটা হবে। চেঞ্জটা কি? আগে যে log mean temperature difference কাউন্টার ফ্লোর জন্য যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম তার সাথে একটা ফ্যাক্টর f যেটা কারেকশন ফ্যাক্টর, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে কারেকশন ফ্যাক্টর দিয়ে। f is the correction factor, delta lm is the counter flow. Delta lm is the log mean temperature difference of counter flow case. তাহলে আমাদের কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের যে ডেলটা এলএম হবে তার সাথে আমাদের একটা কারেকশন ফ্যাক্টর যোগ করলে আমরা মাল্টিপাস এবং ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব। এই কারেকশন ফ্যাক্টরটা কিন্তু নরমালি একের চেয়ে কম হবে। কাজে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফার রেটটা বেশি হবে। আর মাল্টিপাস বলো আর ক্রস ফ্লো বলো সেখানে আমরা কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা একের চেয়ে যদি কম, এটা একটু কম হবে। The correction factor F depends on the geometry of the heat exchanger and the inlet and outlet temperature of hot and cool fluid stream. The correction factor to vary করবে heat exchanger the geometry তার উপর as well as inlet and outlet temperature উপর vary করবে। The correction factor is less than unity for a cross flow and multipass shell and tube heat exchanger. Multipass and cross flow ক্ষেত্রে এটার ভ্যালু less than 1 হবে। That is F is equal to less than 1 or equal to 1. The limiting value of F equal to 1 corresponding to the counter flow heat exchanger. Counter flow ক্ষেত্রে এটা 1 হবে শুধু, কিন্তু মাল্টিপাস এবং ক্রস ফ্লোর ক্ষেত্রে এটা ভ্যালুটা কম হবে, একের চেয়ে কম হবে। Thus the correction factor F for a heat exchanger is the measure of deviation of delta Lm from the corresponding value of the counter flow case. অর্থাৎ কাজেই আমাদের কাউন্টার ফ্লোটা আগে সবসময় বের করতে হবে। কাউন্টার ফ্লো বের করে তার সাথে আমাদের কতটুকু ভেরি করবে এই ফ্যাক্টরের মানের উপর ডিপেন্ড করবে। ফ্যাক্টরের মান যত কম হবে সেটার ভেরিয়েশনটা, সেটার হিট এক্সচেঞ্জের হিট ট্রান্সফার রেট তত কম হবে, ডেল্টা এলএম কম হয়ে যাবে। কাজেই স্ট্যান্ডার্ড ধরলাম আমরা কাউন্টার ফ্লো কেস। কাউন্টার ফ্লো কেসকে স্ট্যান্ডার্ড ধরে তার সাথে এফটা মাল্টিপ্লাই করলে আমাদের ক্রস ফ্লো বা মাল্টিপাসের ক্ষেত্রে আমরা কত হবে সেটা আমরা বের করতে পারবো। কারণ আমরা এটা বের করার জন্য এই ফ্যাক্টরটা এফ এর মান বের করার জন্য আমাদের কতগুলো চার্ট আছে, গ্রাফ আছে, সেই গ্রাফ থেকে আমাদের বের করতে হবে। Correction factor F for common cross flow and shell and tube heat exchanger configuration is given in the figure versus two temperature ratio. একটা হলো P, একটা হলো R। এই দুইটার টেম্পারেচার রেশিও দিয়ে আমরা ওই গ্রাফ থেকে আমরা বের করবো। আমরা একটু পরে দেখাচ্ছি গ্রাফটা। তার আগে তোমরা জেনে রাখো পি ভ্যালুটা কি, T2 minus T1 divided by capital T1 minus small t1। এখানে ক্যাপিটাল টি আর স্মল টি এখানে বলছে যে ক্যাপিটাল টিটা হলো শেল সাইডের টেম্পারেচার, আর স্মল টিটা হলো টিউব সাইডের টেম্পারেচার। আর 2 আর 1 এই দুটো কি বলছে, 1টা হলো ইনলেট আর 2টা হলো আউটলেট। কাজে এখানে T2 বলতে টিউব সাইডের আউটলেট টেম্পারেচার মাইনাস T1 ইনলেট টেম্পারেচার ডিভাইড বাই ক্যাপিটাল T1 মানে শেল সাইডের ইনলেট টেম্পারেচার মাইনাস টিউব সাইডের ইনলেট টেম্পারেচার। আর এর ক্ষেত্রে এরকম T1 মাইনাস T2, T1টা ক্যাপিটাল T1 এন্ড ক্যাপিটাল T1 হলো শেল সাইডের ইনলেট টেম্পারেচার মাইনাস ক্যাপিটাল T2 হলো শেল সাইডের আউটলেট টেম্পারেচার ডিভাইড বাই টিউব সাইডের আউটলেট টেম্পারেচার মাইনাস টিউব সাইডের ইনলেট টেম্পারেচার। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি m ডট cp টিউব সাইড ডিভাইড বাই m ডট cp শেল সাইড। এখন আমাদের এখানে যেটা সব কোনটা কি এটা তোমরা জানলা। এখন কারেকশন F is equal to 1 ফর কন্ডেন্সার আর বয়লার। এটা তো আমরা জানি যে কন্ডেন্সার এবং বয়লারের ক্ষেত্রে আমাদের যে F এর ভ্যালুটা সেটা 1 হবে। কন্ডেন্সার বয়লার একটা হিট এক্সচেঞ্জার যেখানে একটা ফ্লুইড
একটা কনস্ট্যান্ট টেম্পারেচার তার হিট রিলিজ করে অথবা হিট গেইন করে। এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো যে আর এর ভ্যালুটা, যে আগের যে ফর্মুলা দেখাইলাম, আর এর ভ্যালুটা এখানে, ফর্মুলাটা এখানে দেওয়া আছে, আর এখানে পি এর ফর্মুলাটা এখানে দেওয়া আছে, পি ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান টোটাল টি মাইনাস টি। এই গ্রাফটা তোমার যে হরিজন্টাল যে রেখা বরাবর, এই রেখা বরাবর যে ভ্যালুটা, সেটা হলো তোমার পি এর ভ্যালু। এখানে 0 থেকে 0.1.2 এরকম পি এর ভ্যালুটা এদিকে ধরবা। আর এদিকে যে কার্ভগুলো আছে, এটা মেরুন কালার বা রেড কালার যেটা বলো, এই কালারগুলো, ওই কার্ভগুলোর ভ্যালু আর এর ভ্যালু, সেখানে মান দেওয়া আছে, একটা 4, 3, 2 এইভাবে কমে যাচ্ছে। এখন এই বাম পাশে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে বোঝা যাচ্ছে যে এটা একটাই শেল আছে, তার কিন্তু টিউব আছে দুইটা টিউব পাস, 1 শেল পাস, 2 টিউব পাস। এখানে লিখছে যে প্রথম ছবিটা হলো 1 শেল পাস and 2, 4, 6 any multiple of 2 টিউব পাস। এখানে তোমার দুইটা টিউব পাস দেখানো আছে, any multiplication of 2, তাহলে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। 2 এর সাথে তোমার গুণ হবে। 1 শেল পাস, 2, 4, 6 এভাবে এটা আগাবে, 6, 8, 10 টিউব পাস, এনি মাল্টিপল অফ 2। তাহলে এটার জন্য আমাদের এই গ্রাফটা ইউজ করতে হবে। সিমিলারলি আরেকটা গ্রাফ আছে, 2 শেল পাস, ছবিও দেওয়া আছে, একটা শেল, একটা শেল। এখানে টিউব পাস কটা, 1, 2, 3, 4। এখানে 4 টিউব পাস, 2 শেল পাস এবং 4 টিউব পাস and any multiple of 4। তাহলে তোমার এখানে যদি শেল পাস দুইটা হয়, তার সাথে তোমার টিউব পাস হবে মাল্টিপ্লিকেশন অফ 4। এখানে শেল হবে 1 শেল, কিন্তু টিউবের যেটা হবে, সেই টিউব সাইডটা হবে মাল্টিপ্লিকেশন অফ 2। তাহলে এই দুইটা গ্রাফ গেল। তারপর এখানে দেখো আরেকটা হলো সিঙ্গেল পাস ক্রস ফ্লো উইথ বোথ ফ্লুইডস আনমিক্সড। এখানে সিঙ্গেল পাস, কিন্তু এটা হলো ক্রস ফ্লো। ক্রস ফ্লো তোমাদের পড়াইছি, দুটো ফ্লুইডের তারা আনমিক্সড, মিক্স হবে না। একটা ফ্লুইড এদিকে যায়, একটা ফ্লুইড এই সাইডে যাবে, কিন্তু এইখানে যে অনেকগুলো গ্রিডের মতো দেখছো, এটা একটা ফ্লুইড আর একটা ফ্লুইডের সাথে মিক্স হবে না, বা নিজেদের মতো মিক্স হবে না। এটা হলো তোমার আনমিক্সড করছে, আনমিক্সড। এটার ক্ষেত্রে আমার এই গ্রাফটা ইউজ করতে হবে। আর যদি এরকম ছবি থাকে, যেটা এই যে একটা ফ্লুইড, কিন্তু এই একটা ফ্লুইড মিক্স হবে, আরেকটা ফ্লুইড মিক্স হবে না, এটাও সিঙ্গেল পাস ক্রস ফ্লো উইথ ওয়ান ফ্লুইড মিক্সড এন্ড আদার আনমিক্সড। একটা ফ্লুইড সে টিউবের ভিতরে যাবে, আরেকটা ফ্লুইড যেটা শেল, সেটা নিজেদের মধ্যে মিক্স হতে পারবে। এটা কিন্তু তোমাদেরকে আমি ডিফারেন্ট টাইপস অফ হিট এক্সচেঞ্জার পড়াইছি, আমি এটা তোমাদেরকে ছবি ছিল না, ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এরকম কন্ডিশন যেটাই আসুক, যে কন্ডিশনে আসুক, এই চারটে গ্রাফের মধ্যেই থাকবে। এই চারটে গ্রাফ তোমাকে দেওয়া থাকবে পরীক্ষায়, যদি কোশ্চেন থাকে। এই গ্রাফ দেখে তোমাকে বের করতে হবে এফ এল ভ্যালুটা কত হবে। এই এফ এল ভ্যালুটা তুমি বসায় দেবে, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের এলএমটিটি বের করে তার সাথে এফ দিয়ে গুণ করলে আমার এখানে এক্সাক্ট ডেল্টা এলএম আমরা পেয়ে যাবো। কারণ একটা ম্যাথমেটিক্যাল সলিউশন যদি আমরা দেখি, তাহলে আমরা এটার একটা আরো ক্লিয়ার হবে। The problem solved clear. Steam in a condenser of a power plant is to be condensed at a temperature of 30 degrees with cooling water from a nearby lake, which enters the tube of the condenser at 14 degrees centigrade and leaves 22 degrees centigrade. The surface area of the tube is 45 meters square and the overall heat transfer coefficient is 2100 watt per meter square degree centigrade. Determine the mass flow rate of the cooling water needed and the rate of condensation of the steam in a condenser. এখানে দুটো জিনিস বের করতে হবে, একটা হলো মাস ফ্লো রেট অফ দ্য কুলিং ওয়াটার, কি পরিমাণ কুলিং ওয়াটার প্রয়োজন হবে তোমার
কন্ডেনসেশনকে কন্ডেন্স করতে ওয়াটারকে, যেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের একটা বাষ্প আছে, সেটাকে তুমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারে পরিণত করতে হবে। কন্ডেন্সার যেহেতু সেম টেম্পারেচারে ওয়াটার পরিণত করতে হবে, সেই ওয়াটার পরিণত করতে গেলে তোমার কি পরিমাণ কোল্ড ফ্লুইড, যেটা টেম্পারেচার ইনলেট টেম্পারেচার 14 ডিগ্রি, আউটলেট টেম্পারেচার 22, ইনলেট টেম্পারেচার আউটলেট টেম্পারেচার দেওয়া আছে, তো মাস ফ্লো রেটটা বের করতে হবে। সেই ফ্লুইড কি পরিমাণ মাস ফ্লো, সে পরিমাণ মাস ফ্লো লাগবে টু কনডেন্স দ্য ওয়াটার, সেটা আমরা বের করবো। এখানে স্টিম ইজ কনডেন্সড বাই কুলিং ওয়াটার ইন দ্য কন্ডেন্সার অফ এ পাওয়ার প্লান্ট। স্টিমটা কিন্তু এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টিম আছে, ওইটাকে ওয়াটারে পরিণত করতে হবে। দ্য মাস ফ্লো রেট অফ দ্য কুলিং ওয়াটার and the rate of condensation are to be determined. এখানে যেটা assumption সেটা তোমরা জানো, state of operating condition exist, assumption গুলো তোমাদেরকে আগে বলছি। Heat exchanger is oil insulated so that heat loss of the surrounding is negligible. Changes in the kinetic and potential energy of the fluid stream are negligible. There is no fouling. Fouling টা আমরা ধরবো না, যেটা দেওয়া নেই এখানে। Fluid properties are constant. এখানে যেটা আমাদের বের করতে হবে সেটা হলো প্রপার্টিজ আমাদের বের করতে হবে, যে ভ্যাপরাইজেশন অফ ওয়াটার 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বাষ্পকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমার ওয়াটারে পরিণত করা হয়, তাহলে ওয়াটারের হিট অফ ভ্যাপরাইজেশন অফ ওয়াটার এট 30 ডিগ্রি, এটা আমাদের বের করে নিতে হবে টেবিল A-9 থেকে, কারণ এটা আমাদের লাগবে। আরেকটা হলো যে স্পেসিফিক হিট অফ কোল্ড ফ্লুইড, স্পেসিফিক সিপি ভ্যালু বের করতে হবে। কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 14, আউটলেট 22, এই দুটো যোগ করে দুইটা ভাগ করে এভারেজ টেম্পারেচার নিয়ে আমরা কোল্ড ফ্লুইডের সিপটা বের করব টেবিল থেকে। তাহলে এই দুটো ভ্যালু বের করে রাখলাম। আর এখন আমরা স্কেমেটিক ডায়াগ্রাম, যেটা আমরা এটা স্কিমেটিক ডায়াগ্রাম of the condenser আমরা দেখব। তারপরে the condenser can be treated to a counter flow heat exchanger since the temperature of one of the fluid, the steam, remains constant. আমরা কাউন্টার ফ্লো ধরে নেব, এটা স্পেসিফিক বলা নেই এখানে। আমরা ধরবো যে একটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমাদের জন্য এখানে একটা স্কিমেটিক দেওয়া আছে, যে এখানে কুলিং ওয়াটার যাচ্ছে থেকে, কুলিং ওয়াটার টিউবের ভিতরে যাচ্ছে, আর তার উপর শেলের ওই সাইডে তোমার স্টিম ফ্লো করতেছে। স্টিম যখন এই কুলিং ওয়াটার টিউবের ভিতরে কুলিং ওয়াটার যাচ্ছে, এটাকে টাচ করতেছে, এটার উপর দিয়ে ফ্লো করতেছে, তখন সে এখান থেকে হিট নিয়ে সে হিট ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দিয়ে সে এটা টেম্পারেচার যেহেতু বেশি 30 ডিগ্রি আর এটা হলো 14, কাজে সে হিট ছেড়ে দিয়ে সে কন্ডেনসেশন হয়ে যাচ্ছে, এদিকে বের হয়ে যাচ্ছে। তো এই হিট যখন ছেড়ে দিবে সে, তখন এই হিটটাকে গ্রহণ করবে কুলিং ওয়াটার, সে গ্রহণ করবে। 14 ডিগ্রি ছিল তার, যখন সে এটা পাস করে আউটলেটে তার 22 ডিগ্রি হয়ে যাচ্ছে। The temperature difference between the stream and the cooling water at the two ends of the condenser. আমাদের এখন টেম্পারেচার ডিফারেন্সটা আমরা বের করবো ΔT1 এবং ΔT2। আমরা বলছি যে কাউন্টার ফ্লো, তাহলে কাউন্টার ফ্লো কিন্তু ΔT1 হবে হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট। তাহলে হট ফ্লুইড ইন যেটা 30 ডিগ্রি মাইনাস কোল্ড ফ্লুইড আউট যেটা 22 ডিগ্রি, তাহলে আমাদের এটা ডিফারেন্স হচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। ΔT2 হলো হট ফ্লুইড আউট মাইনাস কোল্ড ফ্লুইড ইন। হট ফ্লুইড আউট হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু এটা স্টিমটা কনডেন্স হচ্ছে, টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না, সেম টেম্পারেচারে এটা কনডেন্সড হবে, তাহলে আউটলেট টেম্পারেচার 30 থাকবে। 30 মাইনাস ইনলেট টেম্পারেচার অফ দ্য কোল্ড ফ্লুইড 14, এখানে আমরা 16 পাচ্ছি। তাহলে আমরা যদি এই দুইটা অ্যাভারেজ টেম্পারেচার নেই, তাহলে 16 প্লাস 8 ডিভাইড বাই 2, 16 আর 8 24, 12 আসতেছে এটা। কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার নেই, কিন্তু আমরা অ্যাভারেজ নেব না, আমরা নেব ΔT11। ΔT11 এর ফর্মুলা হলো ΔT1 মাইনাস ΔT2 ডিভাইড বাই ln ΔT1 ডিভাইড বাই ΔT2। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসতেছে 11.5। আমরা বলছিলাম যে ΔT11 টা অ্যাভারেজ টেম্পারেচার চেয়ে অবশ্যই কম হবে, আর অ্যাভারেজ টেম্পারেচার আমরা ক্যালকুলেশন করে দেখলাম 12 আসছিল, বাট এখানে যেটা ΔT11 আসছে 11.5। This is little less than the air mean temperature
of earthquake mean temperature এখানে 12 কিন্তু এর হচ্ছে 11.5 কাজে the heat transfer rate in the condenser is determined from এই LMTT নিয়ে আমরা করব delta LM নিয়ে তাহলে আমাদের নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব ইউ তো দেওয়া আছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট সারফেস এরিয়া দেওয়া আছে ডেল্টা এলএম আমরা পেয়ে গেলাম আর এই সব ভ্যালু বসে দিলে আমাদের আসছে 1087 কিলোওয়াট 1087 কিলোওয়াট তাহলে হিট লস করবে কে স্টিম যে স্টিমটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের স্টিমটা যখন তার ফেজ চেঞ্জ করে লিকুইড হবে সে যখন 1087 কিলোওয়াট হিট কে সে রিলিজ করে দেবে সেই হিটটাই আবার গ্রহণ করবে ওয়াটার কোন ওয়াটার কোল্ড ওয়াটার therefore steam will lose the heat at the rate of 1087 kilowatt as it flows through the condenser and the cooling water will gain practically all of it cooling water সব হিটটাই এই হিটটাই পুরোটাই গ্রহণ করবে যেহেতু আমরা বলছি assumption যে there is no loss since the condenser is oil insulated আমরা বলে দিয়েছি যে oil insulated কোনো লস নাই potential energy heat energy potential kinetic energy কনভার্ট হচ্ছে না কাজেই আমাদের যে assumption সেই assumption অনুযায়ী 1087 কিলোওয়াট হিট গেইন করবে কে ওয়াটারটা আমরা এই হিটটাকে ইউজ করে আমরা ওয়াটারের মাস ফ্লো রেট বের করতে পারবো এখন mass flow rate of cooling water and rate of condensation of the steam are determined এই হিট ট্রান্সফার এই হিটটাই কে নিচ্ছে ওয়াটার নিচ্ছে ওয়াটারের যেটা আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন যেখানে মাস ফ্লো রেট আছে সেই ইকুয়েশন আমরা এখানে ইউজ করব m ডট সিপি কুলিং ওয়াটারের ক্ষেত্রে টেম্পারেচার আউট মাইনাস টেম্পারেচার ইন আমরা এই সব ভ্যালু জানি শুধুমাত্র m ডটটা জানি না তাহলে এখানে m ডট পেয়ে যাবো এই ইকুয়েশনতে আবার সেম ইকুয়েশন q ডট ইকুয়াল টু লেখা যায় স্টিমের ক্ষেত্রে স্টিম কি করতেছে m ডট hfg সে যে হিট রিলিজ করতেছে এই রিলিজের যে ইকুয়েশন আমরা পাচ্ছি m ডট ইনটু hfg m ডট এখানেও জানি না আমরা এই দুটি ইকুয়েশনের মাধ্যমে আমরা m ডটটা পেয়ে যাব প্রথমে m ডটটা আমরা বের করব কুলিং ওয়াটারের ক্ষেত্রে কুলিং ওয়াটার তাহলে এখানে m ডট ইকুয়াল টু q ডট ডিভাইডেড বাই cp t আউট মাইনাস t in তাহলে আমাদের যে ক্যালকুলেট করলে 32.5 কেজি পার সেকেন্ড আমাদের কুলিং ওয়াটার লাগবে পার সেকেন্ডে 32.5 কেজি কুলিং ওয়াটার ফ্লো করাইতে হবে আমাদের ইউজ পরিমাণ ওয়াটার সেকেন্ডে 32.5 কেজি পার সেকেন্ড আর যদি আমরা কনডেনসেশন ধরি কি পরিমাণ কনডেনসেশন হচ্ছে সেক্ষেত্রে কিউ ডট ইকুয়াল টু এম ডট এইচএফজি স্টিম তাহলে এখানে যদি এম ডট ভ্যালুটা বের করি কিউ ডট এইচএফজি আমরা 4 থেকে করছি টেবিল থেকে বের করেছি তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি 0.45 কেজি পার সেকেন্ডে 0.45 কেজি স্টিম কনডেনসেশনের পরিমাণ দাঁড়াচ্ছে 0.45 kg per second. Therefore, we need to circulate about 72 kg of cooling water for each 1 kg of steam condensation to remove the heat released during the condensation process. কাজে এই দুটো থেকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এটা যদি 1 কেজি করতে হয় অধিক নিয়ম 1 কেজি যদি কনডেনসেশন করতে হয় তাহলে কত কেজি সার্কুলেশন করতে হবে এটা এখানে যদি 0.45 কেজির জন্য 32.5 তাহলে 1 কেজির জন্য তোমার 72 কেজি কুলিং ওয়াটারকে সার্কুলেট করতে হবে 1 কেজি স্টিম কে যদি তুমি সো 1 কেজি কনডেনসেট যদি পেতে চাও 1 কেজি স্টিমের যদি কনডেনসেশনের পরিমাণ 1 কেজি ওয়াটার পরিণত করতে চাও তাহলে তোমাকে 72 কেজি কুলিং ওয়াটারকে ফ্লো করাতে হবে এই অঙ্কটায় কারো কোনো কোশ্চেন আছে বুঝতে পারছো জি স্যার আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তাহলে আমরা নেক্সট ম্যাথমেটিক্যালটা দেখি নেক্সট ম্যাথটা তাহলে আগের ম্যাথে যদি কারো কোনো সমস্যা না থাকে বুঝতে তাহলে আমরা পরের ম্যাথে আমরা আগাইতে পারি তাই তো জি স্যার আচ্ছা
পরের মাত্রা হলো যে কাউন্টার ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইজ টু হিট। এটা বলে দিচ্ছে যে কাউন্টার ফ্লো, আগেরটা বলে নাই কিন্তু আমরা কাউন্টার ফ্লো ধরে নিচ্ছি। দ্য কাউন্টার ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার is to heat water from 20 degree centigrade to 80 degree centigrade at a rate of 1.2 kg per second. এটা একটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। এই কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের হচ্ছে ওয়াটারকে হিট করতে হবে, is to heat water, ওয়াটারকে তোমার হিটেড করতে হবে 20 থেকে 80 at a rate of 1.2 kg per second। তাহলে এখানে যে কোল্ড ওয়াটারটা ইন করতেছে, ভিতর দিয়ে কোল্ড ওয়াটার যাচ্ছে, তার টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারটাকে রেজ করে আমাকে রেজ করতে হবে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে। আউটলেটে আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি পেতে চাই। আমার কোনো একটা প্লান্ট আছে যেখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার। আমার নর্মাল ওয়াটার টেম্পারেচার হলো 20 ডিগ্রি। এই 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পেতে চাই আমি। এবং আমার যে মোটরের ক্যাপাসিটি, যেটাতে ফ্লো করাইতে পারবো আমি, পাম্পের ক্যাপাসিটি, তাতে 1.2 কেজি পার সেকেন্ডে আমি এই ওয়াটারটাকে ফ্লো করাইতে পারবো। তাহলে আমার এক্সপেকটেশন হলো আমি 80 ডিগ্রি টেম্পারেচার চাই ওয়াটারে, আর আমার যে পাম্প যেটা আছে সেই পাম্প দিয়ে আমি 1.2 কেজি পার সেকেন্ডে আমি এটা ফ্লো করাইতে পারবো, ওয়াটারটাকে পাস করাইতে পারবো। The heating is to be accomplished by geothermal water available at 160 degree centigrade at a mass flow rate of 2 kg per second. And এটা আমি হিটটা কি দিয়ে দিব? জিওথার্মাল ওয়াটার যেটা আমাদের কাছে আছে, অথবা ওই একটা জিওথার্মাল ওয়াটার যেটা অ্যাভেলেবল আছে, তার টেম্পারেচার হলো 160 ডিগ্রি সেন্টিগ্রেড at a mass flow rate of 2 kg per second। এখানে যেটা এই যে ফ্লুইডটা যাচ্ছে এদিক দিয়ে, হট ফ্লুইড, তার টেম্পারেচার হলো, এটা একটা ওয়াটার বা জিওথার্মাল ওয়াটার, যার টেম্পারেচার 160 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার মাস ফ্লো রেট 2 কেজি পার সেকেন্ড। সে এদিক দিয়ে ফ্লো করবে এজ এ শেল ওয়াটার, ফ্লো করে সে মাঝখানের পাইপের টাচে এসে সেখান থেকে হিটটাকে তাকে দিবে, ট্রান্সফার করবে। এজ এ রেজাল্ট কোল্ড ওয়াটারটা গরম হয়ে বের হয়ে যাবে, আর ও টেম্পারেচার যেহেতু দিবে তাহলে ও টেম্পারেচারটা এখানে কল করে যাবে। আচ্ছা, the inner tube is thin walled and has a diameter of 1.5 cm। আমার যে টিউবটা আছে সেই টিউবের ডায়ামিটার দেওয়া আছে 1.5 cm। এখানে ইনলেট আউটলেট টেম্পারেচার, আউটলেট ডায়ামিটার আলাদাভাবে দেওয়া নেই। তার কারণ হলো এটা বলে দিচ্ছে যে ইনার ওয়াল অফ দ্য টিউব ইজ থিন ওয়াল। থিন ওয়াল ক্ষেত্রে তোমাদেরকে আমি এর আগে একটা অঙ্ক দেখাচ্ছিলাম যে থিন ওয়ালের ক্ষেত্রে ইনার আউটার একই, সেটা এখানে মানে আলাদা ভাবে এখানে করার দরকার নেই, একটা ডায়ামিটার নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে একটা যেটা আননোন আছে সেটা হলো জিওথার্মাল ওয়াটার যাচ্ছে 160, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে তার টেম্পারেচারটা এখানে দেওয়া নেই। এই টেম্পারেচার যদি দেওয়া না থাকে তাহলে এলএমটিটি বের করা আমাদের সম্ভব না, কাজে এই টেম্পারেচারটা আমাদের বের করতে হবে। If the overall heat transfer coefficient of the heat exchanger এটা দেওয়া আছে, Q এর মান দেওয়া আছে, determine the length of the heat exchanger required to achieve the desired heating। তাহলে আমার আসলে নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা Q ডট ইজ ইকুয়াল টু UAS ডেল টি এলএম, এই ক্ষেত্রে তোমার সারফেস এরিয়াটা বের করতে হবে। আসলে সারফেস এরিয়া মানে লেন্থ চাইছে, তো সারফেস এরিয়া পাইলে আমরা লেন্থ পেয়ে যাবো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে আমার কত সাইজের হিট এক্সচেঞ্জার লাগবে। আমি তোমাকে বলে দিলাম, তুমি যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করবো তোমাকে বললো যে এরকম আমার একটা টিউবের ডায়ামিটার 1.5, এই টিউব যে আমার যে পাম্প আছে তার ক্যাপাসিটি হলো 1.2 কেজি পার সেকেন্ড, আর আমার ওয়াটার যেটা আছে সেই ওয়াটারটা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ওয়াটারটাকে আমি গরম করে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পেতে চাই। আমার কাছে গরম করার জন্য জিওথার্মাল ওয়াটার আছে, সেটা টেম্পারেচার হলো 160 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সে জিওথার্মাল ওয়াটারটাকে আমি পাস করে দিতে পারবো আমার যে পাম্প আছে তাতে 2 কেজি পার সেকেন্ড রেটে। আর ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট হতে হবে সেই হিট এক্সচেঞ্জারে আমার 640 ওয়াট পার মিটার স্কয়ার। যদি হয় তাহলে আমাদের কত সাইজের হিট এক্সচেঞ্জার আমি কিনবো, কত সাইজ বলতে গেলে কতটুকু লেন্থ হবে সেটা আমাদের বের করতে হবে। এটা একটা ডিজাইন প্রবলেম, তবে এখন বাইর করতে হবে যে কতটুকু লেন্থ আমার হিট এক্সচেঞ্জার লাগবে, এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে।
তাহলে আমি এখানে আননোনটা আছে আমার এখানে যেটা, সেটা হলো টি, আউটলেট টেম্পারেচার অফ দা জিওথার্মাল ওয়াটার। এটা আমাদের মনে করতে হবে। তাহলে এখানে water is heated in counter flow double pipe heat exchanger by geothermal water. The required length of the heat exchanger is to be determined. আর এই assumption গুলো তো আমাদের একই সেম। তাহলে আমাদের এখানে স্পেসিফিক হিট অফ ওয়াটার এন্ড জিওথার্মাল ওয়াটার, এই দুটো আমাদের স্পেসিফিক হিট আমাদের লাগবে, সিপির ভ্যালু লাগবে। এখানে কোল্ড ওয়াটারের ক্ষেত্রে আমার সমস্যা নাই, 20 প্লাস 80 ডিভাইডেড বাই 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে ভাগ করলে আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সিপি নিব। কিন্তু জিওথার্মাল ওয়াটার আউটলেট টেম্পারেচার আমার জানা নাই, কাজে এটার এভারেজ টেম্পারেচার আমাকে ধরে নিতে হবে যে এটা 160 যদি হয় তাহলে এর টেম্পারেচারটা অবশ্যই ফল করবে। একটা অ্যাজাম্পশন করে তোমাকে এটা ধরে নিতে হবে যে এটা 160 তে বের করা যাবে না, 160 থেকে কমে বের করতে হবে। কতটুকু কম, এটা অ্যাজাম্পশন করে যে আমি 160 এতে এটা কমে যাবে। এটা যদি কমে 130 হয় তাহলে 160 প্লাস 130 ডিভাইড বাই 2 দিয়ে করবো। আর কেউ যদি 120 ধরে তাও সমস্যা নেই, যেটাই ধরবো সেটা অবশ্যই 160 থেকে কম হবে। এই কনসেশনটা থাকতে হবে, এই কনসেশনটা হলেই হবে। তাহলে তুমি এটার একটা ধরে নিয়ে অ্যাজাম্পশন করে তুমি জিওথার্মাল ওয়াটারের সিপিটা বের করবা। ঠিক আছে, দুইটা সিপি বের করবা, একটা ওয়াটারের সিপি একটা জিওথার্মাল ওয়াটার সিপি বের করার পরে তোমার এখানে তোমার যদি একটা ওয়াটারের ক্ষেত্রে তোমার পুরোটাই দেওয়া আছে, অর্থাৎ ইনলেট আউটলেট টেম্পারেচার দেওয়া আছে, মাস ফ্লো রেট দেওয়া আছে, এই ইকুয়েশনটা ইউজ করে যেটা দেওয়া থাকবে সেই ইকুয়েশন কিউ ডটটা বের করতে হবে। কিউ ডটটা বের করবে তোমার ওয়াটারের ক্ষেত্রে ইনলেট আউটলেট সব দেওয়া আছে, মাস ফ্লো রেট দেওয়া আছে, সিবি বের করলাম। কাজেই তোমার এখানে সবকিছু দেওয়া আছে, কিউ ডটের মানটা পেয়ে যাবে। এই কিউ ডটটা ইউজ করে তোমার জিওথার্মাল ওয়াটার যেটা আছে, জিওথার্মাল ওয়াটারের আউটলেট টেম্পারেচারটা বের করতে হবে। জিওথার্মাল ওয়াটারের ক্ষেত্রে সবকিছু দেওয়া আছে, আউটলেটটা দেওয়া নেই। কিউ ডটটা তুমি এই কোল্ড ওয়াটারের এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের মাধ্যমে পেয়ে গেলাম। কাজে ওই কিউ ডটটাকে ইউজ করে জিওথার্মাল ওয়াটারের আউটলেট টেম্পারেচার বের করতে পারছি। এই যে জিওথার্মাল ওয়াটারের ক্ষেত্রে তোমার এখানে কিউ ডট ইজ ইকুয়াল টু এম ডট সিপি টি ইন বিয়োগ টি আউট জিওথার্মাল। এখানে তোমার সব জানা, এই কিউ ডটটা তুমি এখান থেকে বের করলে যেটা ওই কিউ ডটই। আর এখানে এম ডট তোমার জানা আছে, সিপির মান জানা আছে, টি ইন জানা আছে, আউটটা জানা নাই। তাহলে এখান থেকে তুমি টি আউটের ভ্যালুটা পেয়ে যাবা। দেখা যায় এটা তো পেয়ে গেলে 125। এখন বাকিটা তো সেম, সব চারটে টেম্পারেচার তুমি জানো। এই চারটে টেম্পারেচার জানলে তুমি এখন ডেল টি এলএম লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা পেয়ে যাচ্ছ। লগ মিন টেম্পারেচার ডিফারেন্স পাওয়ার আগে তুমি এখানে যে ডেল টি ওয়ান ডেল টি টু, এটা তো কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এইচ হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট, ডেল টি ওয়ান তুমি পেয়ে গেলা 80 ডিগ্রি, আর ডেল টি টু পেয়ে যাবা হট ফ্লুইড আউট মাইনাস কোল্ড ফ্লুইড ইন। তাহলে তোমার এখানে পেয়ে গেল 105। কাজে এটার ক্ষেত্রে তোমার ডেল টি এল এম হবে যে ফর্মুলা, ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু লন ডেল টি ওয়ান ডেল টি এম তুমি পেয়ে গেল লগ মিন টেম্পারেচার 91.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমার লগ মিন টেম্পারেচার তুমি পেয়ে গেছো। তাহলেই তোমার যে হিট ট্রান্সফারতে নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা সেটা ইউজ করলাম, কিউ ডট ইকুয়াল টু ইউ এস ডেল টি এল এম। এখানে ডেল টি এল এম জানো, ইউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ ডট তুমি পেয়েছো। তাহলে এখানে আননোন শুধুমাত্র এএস টা, আর এএস এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছ 5.12 মিটার স্কয়ার। তাই এরিয়াটা পাইলা, তোমাকে বলছে লেন্থ বের করতে বলছে তোমাকে। তাহলে এরিয়া পেলে এরিয়া ইকুয়াল টু পাই ডিএল, তোমার এখানে এলটা বের করবে শুধু। এরিয়া তুমি পেয়ে গেছো পাই এবং ডি ডায়ামিটার দেওয়া আছে, তোমার পাইপের ডায়ামিটার দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে দেখলা যে তোমার এলটা হলো 109 মিটার। 109 মিটার, এটা তো অনেক লম্বা। প্র্যাকটিক্যালি এটা তো হিট এক্সচেঞ্জার, এত লম্বা হিট এক্সচেঞ্জার এটা হয় না। প্র্যাকটিক্যালি 109 মিটারটা অনেক লম্বা। কাজেই এটাকে আমার তোমার অঙ্ক হয়ে গেছে এটুকু, কিন্তু প্র্যাকটিক্যাল কথা চিন্তা করলে 109 মিটার মানে হিউজ লম্বা, এত বড় হিট এক্সচেঞ্জার। তাহলে কি করতে হবে আমাদের, এটাকে হিট এক্সচেঞ্জার পেঁচায় অর্থাৎ এটাকে ভিতরে যদি ঘুরে ঘুরে এই লম্বাটাকে ই করো, তার মানে মাল্টিপাস
সিঙ্গেল পাস হবে না, মাল্টি পাস ইউজ করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, অনেকগুলো পাস দিতে হবে। The inner tube of the counterflow heat exchanger and thus the heat exchanger itself need to be about 100 meter long to achieve the desired heat transfer, which is impractical. এটা সম্ভব না। কাজে in this case এত লম্বা হিট এক্সচেঞ্জ সম্ভব। In this case, in cases like this, we need to use plate heat exchanger or multi-pass shell and tube heat exchanger with multiple passes of the tube bundle. অনেকগুলো টিউব তুমি ইউজ করতে পারো, সেখানে অনেকগুলো পাস থাকবে। এজ এ রেজাল্ট 109 মিটারকে তুমি যদি ছোট ছোট পাস দিয়া অনেকগুলো পাস দিয়ে 100টা পাস দিলে 1 মিটার করে হয়। তো সুতরাং এখানে তোমাকে অনেকগুলো পাস দিয়ে একটা বানাতে হবে। কাজেই এটা একটা জাস্ট ডিসকাশনের ব্যাপার, বোঝার জন্য যে তুমি এই সমস্ত ক্ষেত্রে কি করবা। 109 মিটার লম্বা হিট এক্সচেঞ্জার প্র্যাকটিক্যালি সম্ভব না, কিন্তু অঙ্কে তোমার যেটা আসছে সেটাই রেজাল্ট। বাট প্র্যাকটিক্যালি এটা কি তাহলে আমাকে মাল্টিপাস ইউজ করতে হবে অথবা অন্য ধরনের ক্ষেত্রে ইউজ করতে হবে, প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার। আর কোনো কোশ্চেন আছে? তোমরা আসো না, চলে গেছো সব। স্যার স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার স্যার, এটা কি স্যার টেবিল থেকে বের করা হয়েছে স্যার? সিপি ওয়াট না তো, সিপি ইয়েস স্যার, ইয়েস স্যার। হিট, স্পেসিফিক হিট ওয়াট না তো, এটা টেবিল থেকে বের করবা। টেম্পারেচার A-9 যে আছে তোমাদের টেবিল, টেবিলে টেম্পারেচার ভার্সেস টেম্পারেচার একদিকে আর উপর দিকে অনেকগুলো কলাম আছে, সেখানে সিপির ভ্যালুটা নিবে। এখন থেকে সিপিটা অলওয়েজ তুমি টেম্পারেচারের সাথে সম্পর্ক, ঠিক আছে, এভারেজ টেম্পারেচার নিতে হবে সেটা। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা একটু ব্রেক দিতে পারি, ব্রেক দিয়ে আমরা আবার স্টার্ট করতে পারি। 5 মিনিট ব্রেক। হ্যাঁ স্যার কত নম্বর টেবিল বলেন স্যার? টেবিল A-9। ইয়েস স্যার। আমরা একটু ব্রেক দিচ্ছি, হ্যাঁ ব্রেক দিয়ে আবার শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 5 মিনিট ব্রেক দিয়েছিলাম, ব্রেকের পরে আবার আসলাম ফিরে। তো আমাদের যে ম্যাথটা আমরা দেখালাম, দুটো ম্যাথ দেখিয়েছি, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা পরবর্তী একটা ম্যাথমেটিক্স নিয়ে আমরা আলোচনা করি। পরের প্রবলেমটা হলো হিটিং অফ গ্লিসারিন ইন এ মাল্টিপাস হিট এক্সচেঞ্জার। আমরা এতক্ষণ মাল্টিপাস হিট এক্সচেঞ্জার নিয়ে ডিসকাস করি, দিস দ্য ফার্স্ট মাল্টিপাস হিট এক্সচেঞ্জারের একটা প্রবলেম সলভ করব। তোমরা আসো তো ক্লাসে? জি স্যার। জি স্যার। আচ্ছা, a 2 shell pass and 4 tube pass heat exchanger is used to heat glycerin from 20 degrees centigrade to 50 degrees centigrade by hot water. এখানে দেখা যাচ্ছে যে এখানে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা টিউব, সরি দুইটা শেল, আর এখানে টিউব পাটা 1 2 3 4 টিউব। তাহলে 2 shell pass and 4 tube pass, 2 shell pass 4 tube pass heat exchanger is used to heat glycerin from 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এই গ্লিসারিনকে হিট করতে হবে বাই হট ওয়াটার। হট ওয়াটার, তাহলে গ্লিসারিনকে আমাদের ইনলেট টেম্পারেচার আউটলেট টেম্পারেচার দুটো দেওয়া আছে। আর হট ওয়াটার হুইচ এন্টার্স থিন ওয়াল, এখানে এই ভিতরের যে ওয়ালটা এটা থিন ওয়াল, টিউবের ওয়ালটা হলো থিন, তাহলে আউটসাইড ইনলেট আলাদা কোনো আলাদা ডায়ামিটার দরকার নেই। থিন ওয়াল 2 centimeter diameter tubes at 80 degrees centigrade and leaves 40 degrees centigrade. তাহলে ওয়াটারটারও ইনলেট এবং আউটলেট টেম্পারেচার দেওয়া আছে। ওয়াটার ইনলেট টেম্পারেচার গরম পানি, হট ওয়াটার ঢুকতেছে তোমার 80 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা যখন হিটটাকে ছেড়ে দিচ্ছে, টেম্পারেচার ডাউন হয়ে যখন আউট হয়ে যাচ্ছে, সে 40 ডিগ্রি টেম্পারেচার আউট হয়ে যাচ্ছে। তাহলে ইনলেট আউটলেট দেওয়া আছে। আর গ্লিসারিন যেটাকে আমরা হিট করতে হবে, সেটার ইনলেট আউটলেট টেম্পারেচার আমাদের বলছে যে 20 ডিগ্রি টেম্পারেচার গ্লিসারিনকে আমাদের 50 ডিগ্রি করতে হবে। তাহলে সবগুলো টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমাদের সমস্যা নেই, এলএমটিটি বের হয়ে যাবে। আর টোটাল লেন্থ অফ দ্য
tube in the heat exchanger is 60 meter. L এর ভ্যালু দেওয়া আছে, L টোটাল লেন্থ। এই টিউবটা যে ঘোরানো পেছানো, এটা টোটাল লেন্থ দেওয়া আছে, টোটাল লেন্থ অফ দ্য টিউব হিট এক্সচেঞ্জার। The convection heat transfer coefficient is 25 watt per meter square on the glycerin side. Glycerin side হলো shell side, and 160 watt per meter square on the water tube side. তাহলে গ্লিসারিন সাইডে আপনার শেল সাইডে ইউ এর ভ্যালু দেওয়া আছে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কনভেকশন হিট ট্রান্সফার এইচ এর ভ্যালু দেওয়া আছে, আর শেল সাইডেও দেওয়া আছে, সিমিলারলি ওয়াটার সাইড অর্থাৎ টিউব সাইডেও দেওয়া আছে। ডিটারমাইন দ্য রেট অফ হিট ট্রান্সফার ইন দ্য হিট এক্সচেঞ্জার। রেট অফ হিট ট্রান্সফার কিউ ডট বের করতে হবে, রেট অফ হিট ট্রান্সফার বিফোর এনি ফাউলিং। কোনো ফাউলিং ধরা হয় নাই প্রথমে, তারপরে আবার রেট অফ হিট ট্রান্সফার বের করতে হবে কনসিডারিং ফাউলিং। তাহলে হিট ট্রান্সফার, রেট অফ হিট ট্রান্সফার ইকুয়েশনটা কি আমাদের? নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং এর জন্য আমাদের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ইউজ করে আমরা এটা পেয়ে যাবো, টেলটি এলিমেন্টটা পাবো। আর এখানে যেহেতু মাল্টিপাসের ক্ষেত্রে আমাদের ইয়াটা ইউজ করতে হবে, ফ্যাক্টর এফটা ইউজ করতে হবে। এফটা আমরা গ্রাফ থেকে বের করবো। তাহলে বলছে যে গ্লিসারিন ইজ হিটেড in a 2 shell pass and 4 tube pass heat exchanger by the water. The rate of heat transfer for the cases of fouling and no fouling are to be determined. And assumption are the same, assumption that tubes are said to be thin wall এর ক্ষেত্রে কাজে এটার আমাদের ডায়ামিটার আমাদের ধরবো না, আউটসাইড ইনসাইড ডায়ামিটার প্রয়োজন নেই। তাহলে আমাদের সারফেস এরিয়াটা যেহেতু লেন্থ দেওয়া আছে, তাহলে আমরা পাবো পাই ডিএল। সারফেস এরিয়াটা আমরা পেয়ে গেলাম। ডায়ামিটার হলো টিউবের ডায়ামিটার, ইনার টিউব যেটা, এটা ডায়ামিটার দেওয়া আছে, কাজে টোটাল লেন্থ 60 মিটার, কাজে আমরা 3.77 মিটার স্কয়ার পেয়ে গেলাম সারফেস এরিয়া, হিট এক্সচেঞ্জার সারফেস এরিয়া। The rate of heat transfer in this heat exchanger can be determined from যেটা নিউটনস ল অফ কুলিং। এখানে শুধু একটা এফ অ্যাড হয়েছে, এখানে কারেকশন ফ্যাক্টর এফ। এই ফ্যাক্টরটা কেন অ্যাড হইলো? এটা আমরা যেটা করছি কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার সিঙ্গেল পাইপ যদি থাকতো তাহলে ডেল্টা এলএম এর ভ্যালু আমরা যেটা বের করবো সেটাই থাকতো, কিন্তু যেহেতু এটা সিঙ্গেল টিউব না, এটা মাল্টিপাস অনেকগুলো টিউব, কাজে এখানে কারেকশন ফ্যাক্টরটা অ্যাড হবে, যেটা আমরা আগে তোমাদেরকে বললাম। কারেকশন ফ্যাক্টরের ভ্যালুটা আমাদের বের করতে হবে চার্ট থেকে, গ্রাফ থেকে বের করতে হবে। আর এফ ইজ দ্য কারেকশন ফ্যাক্টর এন্ড ডেল্টা এলএম হলো কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের যে ডেল্টা এলএম সিএফ, এটা in the long temperature difference or the counter flow arrangement. The two quantities are determined from এখানে তোমার যেহেতু চারটা টেম্পারেচার দেওয়া আছে, তাই কাউন্টার ফ্লোর ক্ষেত্রে আমরা জানি হট ফ্লুইড ডেল্টি 1 হলো হট ফ্লুইড ইন মাইনাস কোল্ড ফ্লুইড আউট, তাহলে এটা পেয়ে গেলাম 30, ডেল্টি 2 পেয়ে গেলাম 20। তাহলে ডেল্টি এলএম সেফ কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের জন্য ডেল্টি এলএমটা আমরা পেয়ে গেলাম, এগুলো সব ভ্যালু বসাই দিয়ে 24.7 সেন্টিগ্রেড। এখন আমাদের বের করতে হবে যে এফ এর ভ্যালুটা কত। এফ এর ভ্যালুটা বের করতে গেলে আমাদের ওই যেটা চার্ট দেখালাম সেই চার্টে দিতে হবে। আমাদের কোন চার্টে দিতে হবে? আগে দেখালাম না, এই যে এগুলোতে দিতে হবে। এগুলো এখন কোনটায় যাবা তুমি? 4। তাহলে 1 শেল পাস, আমাদের শেল পাস কয়টা? আমাদের 2টা শেল পাস, তাহলে 2 শেল পাস এই সেকেন্ডটাতে দিতে হবে। 2 শেল পাস 4, 8, 12 অর্থাৎ মাল্টিপল অফ 4। তাহলে আমাদেরটা 4 টিউব আছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি এই চার্টটা। এই চার্টে আমরা দেখবো যে আর এর ভ্যালুটা আমরা বের করবো আর পি এর ভ্যালুটা বের করবো। আর এবং পি এর ভ্যালু বের করে এই চার্ট থেকে আমরা এই কারেকশন ফ্যাক্টর এফ এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এই চার্টে আর তোমাদের তাহলে আর এবং পি এর ভ্যালু বের করে এই চার্ট থেকে তোমার এফ এর ভ্যালু বের করে নিতে হবে। আমরা অঙ্কে আসি এবার। এই ছবিটা আছে দেখলাম, সেকেন্ড গ্রাফটাতে ইউজ করতে হবে আমাদের।
তাহলে আমাদের পি এর ভ্যালু পেয়ে গেলাম 0.67 আর আর এর ভ্যালু 0.75। পি এর ভ্যালু তো মনে রাখতে হবে 0.67 আর আর এর ভ্যালু 0.75। এই দুটো ভ্যালু নিয়ে আমি ওই গ্রাফে যদি আবার যাই 0.67 আর একটা কি 0.75 আর 0.67 এই দুটো ভ্যালুতে গ্রাফে সরাসরি চলে যাবে 0.67 0.75। এটা এটা না এটা 0.75 হলো নিচের থেকে ঠিক আছে। আর এর ভ্যালু সরি পি এর ভ্যালু 0.67 তাহলে এটা 6 এর ভ্যালু 7 তাহলে 0.67 এর মাঝামাঝি একটা হবে। আর আর এর ভ্যালু আছে 0.75 এটা হলো 0.7 এই লাইনটা এই লাইনটা হলো 1 তাহলে এটা হলো 1.5 তাহলে 0.75 কোন লাইনটা হবে সেটা অনুযায়ী তোমাকে এখানে আগাইতে হবে 0.67 এই লাইন ধরে উপরে উঠাবা ওটার পরে এখানে দেখো যে কোন লাইনটা তোমার এখানে কাট করছে 0.75 তাহলে এটা হলো 8.8 এটা হলো 0.1 এর মাঝামাঝি কোনো একটা লাইন হবে। তো এই দুইটা এই করে তোমার এখানে মোটামুটি একটা এক্সাক্ট লাইন তো তুমি পাবো না মাঝামাঝি কোনো একটা লাইন এটাকে ধরে তার বাম দিকে আগাও আগাইলে তোমার 0.9 এর কিছু বেশি হতে পারে 0.9 এর 0.91 না পর্যন্ত দেখা যাচ্ছে 0.91 সুতরাং ওই ছবি ওই গ্রাফের মাধ্যমে তুমি এটা এফ এর ভ্যালু পেয়ে গেলে 0.91 কারণ 0.91 যদি পেয়ে যাও তাহলে তোমার যে তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের যে ইকুয়েশন ছিল এফ এর ভ্যালুটা হলো 0.91 তাহলে ওই ইকুয়েশন থেকে তুমি in case of no fouling the overall heat transfer coefficient u হবে is equal to 1 divided by 1 by hi plus 1 by ho এখানে তোমার hi এবং ho এর ভ্যালু দেওয়া আছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এর ভ্যালু দেওয়া আছে ফর গ্লিসারিন সাইড আর একটা হলো তোমার ওয়াটার সাইড। তো এই দুটো বসায় দাও বসা দিলে তুমি ইউ এর ভ্যালু পেয়ে যাচ্ছ 21.6 ওয়াট পার মিটার স্কয়ার। এটা হলো নো ফাউলিং যদি কনসিডার করো তাহলে তোমার 21.6 ওয়াট পার মিটার স্কয়ার ওয়ার্ল্ড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। দেন তাহলে হিট ট্রান্সফার রেটটা কি হবে এটি আমাদের চেয়েছে রেজাল্ট। তাহলে হিট ট্রান্সফার রেট হবে ইউ ডট ইজ ইকুয়াল টু ইউএস এফ ডেল টি এল এম সিএফ। এখানে সব ভ্যালু তোমার জানা আছে। এর ভ্যালু তুমি এখানে পেলা 21.6 আর এস সারফেস এরিয়া তো তুমি বের করছো আগে 3.77 আর এফ এর ভ্যালু এখানে বের করলাম গ্রাফ থেকে 0.91 আর এখানে ডেল টি এল এম ভ্যালু তো আগে বের করলাম 24.7 তাহলে তোমার দেখা যাবে হিট ট্রান্সফার রেট হবে 1830 ওয়াট। এটা তুমি পেয়ে গেলাম ফাউলিং ছাড়া হিট ট্রান্সফার। এখন ফাউলিং যদি কনসিডার করো তাহলে তোমার হিট ট্রান্সফার রেটটা কি দাঁড়াবে এখানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। ফাউলিং ভ্যালুটা দেওয়া আছে ফাউলিং ইজ রেজিস্ট্যান্স তাহলে এই ভ্যালুটা হলো 0.006 মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট এটা দেওয়া আছে। তাহলে তুমি এটা যদি আগের এইচ এগুলো তো ঠিকই আছে এর সাথে ফাউলিংটা যোগ হবে তাহলে তোমার আসছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 21.3 আগে যেটা ছিল 21.6 ফাউলিং এর কারণে একটু কমছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট একটু কমে গেছে তাহলে হিট ট্রান্সফার রেটটাও একটু কম হবে। হিট ট্রান্সফার রেটটা ইউর ভ্যালুটা কমে গেছে কাজে হিট ট্রান্সফার রেটটা একটু কম হবে। আগে ছিল 1860 1830 এখন হয়ে গেল 1805 ওয়াট। কাজে এখানে ফাউলিং এর জন্য যে হিট ট্রান্সফার রেট কমে সেটা এখানে দেখা গেল। কাজে এই দুটোই অ্যান্সার তোমার একটা ফাউলিং ধরে হিট ট্রান্সফার রেট কত আর ফাউলিং ছাড়া হিট ট্রান্সফার রেট কত। এই অঙ্ক সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে? তোমার কি ক্লাসে আসো নাকি নাই? আসি স্যার। তো রেসপন্স করো না রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো? তোমাদের অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে 62 স্টুডেন্ট প্রেজেন্ট দেখাচ্ছে এন্ড ফিজিক্যালি নিশ্চয়ই নাই। লগ ইন করে তোমরা যার যার মতো ঘুমাচ্ছ তোমার কাছে রেসপন্স করো না। তো রেসপন্স না করলে কিভাবে বুঝবো যে তোমরা এখন ক্লাসে আসো বা নাই?
যাই হোক, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারি এই সমস্যা। হ্যাঁ, অঙ্ক খুবই সোজা এই চ্যাপ্টার অঙ্কগুলো। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। কুলিং অফ ওয়াটার ইন অ্যান অটোমোটিভ রেডিয়েটর, এটি লাস্ট, আজকে এটা করে আমরা রিকল করব। A test is conducted to determine the overall heat transfer coefficient in an automotive radiator, that is a compact cross flow এটা দেখা যাচ্ছে, এই তো ফ্লো হচ্ছে, এরকম একটা ছবি তোমাদেরকে আগে দেখাইছিলাম। তো এটা হলো a test is conducted to determine the overall heat transfer coefficient. overall heat transfer coefficient বের করার জন্য একটা টেস্ট করা হচ্ছে in an automotive radiator. একটা automotive radiator, that is a compact cross flow water to air heat exchanger with both fluids, air and water unmixed. এটাতে কোনো ফ্লুইডই মিক্স হবে না, যেটা এই পারপেন্ডিকুলারলি যে ফ্লুইডটা ফ্লো করছে সেটা কিন্তু আলাদা আলাদা চেম্বার দিয়ে যাচ্ছে, ফিনগুলো প্লেটগুলো অনেক বড়, কাজে নিজেরা মিক্স হতে পারবে না। আর ওয়াটার যেটা ফ্লো করছে সেটা তো টিউবের ভিতরে তো মিক্স হবেই না, কাজে both fluid unmixed. The radiator has 40 tubes of internal diameter 0.5 cm. এই টিউবগুলো আছে 40টা টিউব আছে, যার ইন্টারনাল ডায়ামিটার হলো 0.5 সেন্টিমিটার এবং লেন্থ হলো 65 সেন্টিমিটার in a closely spaced plate fin matrix. এখানে অনেকগুলা প্লেট ফিন আছে, এই closely packed close fin matrix. The hot water enters the tube at 90 degrees centigrade. এই হট ওয়াটার টিউবে ঢুকতেছে 90 degrees centigrade at the rate of 0.6 kg per second and leaves at 65. এবং এটা আউট হয়ে যাচ্ছে 90 ডিগ্রিতে ঢুকতেছে, কিন্তু আউট হচ্ছে যখন তখন টেম্পারেচার ডাউন হয়ে 65 এ চলে আসতেছে। Air flow across the radiator through the entire fin spaces and is heated 20 degrees centigrade to 40 degrees centigrade. এয়ার যেটা যাচ্ছে সেই এয়ারটা যখন ঢুকতেছে তার টেম্পারেচার 20 ডিগ্রি, যখন বেরিয়ে যাচ্ছে তার টেম্পারেচার হয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে চারটা টেম্পারেচার দেওয়া আছে, ডেল্টা এম বের করতে কোনো সমস্যা নেই, মাস ফ্লো রেট দেওয়া আছে। Determine the overall heat transfer coefficient UI of the radiator based on the inner surface area of the tube. তাহলে এখানে ইনার সারফেস এর যেটা আছে অর্থাৎ যেটাতে ওয়াটার ফ্লো করতেছে যে টিউবগুলো দেয়, সেই টিউবগুলোর ইনার সারফেসের তোমার ইয়াটা চাচ্ছে ইউআই, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। তাহলে তোমার এই ফিনের এরিয়া টেরিয়া এগুলো লাগবে না, ফিনের সাইডে বের করতে বলে নেই, শুধু ইনার সাইডে বের করতে বলছে, কাজে ইনার সাইডে এরিয়াটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। ইনার সাইডের ডায়ামিটার তো দেওয়া আছে যে 0.5 সেন্টিমিটার, কাজে আমার আউটার সাইডের যেটা আছে ফিন এগুলো এরিয়া আমাদের এখানে লাগবে না, যেহেতু আমরা ইউআই বের করতে বলছি। তাহলে আমরা দেখি এখানে কি করতে হবে। ডিউরিং অ্যান অ্যাক্সিডেন্ট ইনভলভিং অটোমেটিক রেডিয়েটর, দ্য ইনলেট and exit temperature of water and air and mass flow rate of water are measured. Overall heat transfer coefficient based on the inner surface area is to be determined. Overall heat transfer coefficient আমাকে বের করতে হবে। তাহলে overall heat transfer coefficient কিভাবে বের করবে সেটা আমরা দেখি এখন। assumption গুলো তো সেম। এখানে properties, specific heat of water at the average temperature 90 plus 60 divided by 2, 77.5 degree centigrade আমরা পেলাম 4.195। টেবিল A-9 থেকে আমরা স্পেসিফিক হিট অফ ওয়াটার আমরা বের করব। The rate of heat transfer in the radiator from the hot water to the air is determined from an energy balance equation. Energy balance equation এ আমরা যেহেতু ওয়াটারের সবকিছু জানি, ওয়াটারের মাস ফ্লো রেট জানি, ওয়াটারের ইনলেট আউটলেট টেম্পারেচার জানি, কাজেই আমরা এই এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা হিট ট্রান্সফার রেটটা বের করতে পারবো, সবকিছু জানা আছে আমাদের। কাজে কিউ ডট ইজ ইনটু এম ডট সিপি, ওয়াটারের যে টেম্পারেচার ডিফারেন্স সেটা নিয়ে আমরা এখানে বের করলাম যে হিট ট্রান্সফার রেট হলো 62.93 কিলোওয়াট। The tube side heat transfer area
এখন যেহেতু আমাদের টিউব সাইডের এটা বের করতে বলছে ইউআই ভ্যালুটা, তার কাজে আমরা টিউব সাইডের হিট ট্রান্সফার এরিয়াটা নিব। টিউব সাইডের হিট ট্রান্সফার এরিয়া হলো পাই ডিআইএল। এখন পাই ডিআইএল, এখন পাইপের নাম্বার অফ টিউব আছে 40টা, কাজে একটা বের করে তার সাথে 40 দিয়ে গুণ করতে হবে, এই জন্য এল লেখা হচ্ছে, এন পাই ডিআইএল। পাই ডিআইএলটা ফর্মুলা, তার সাথে নাম্বার অফ টিউব। তাহলে আমরা এখানে সব ভ্যালু বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল 4.408 মিটার স্কয়ার ইন্টারনাল এরিয়া পেয়ে গেলাম। ইন্টারনাল এরিয়া যদি পেয়ে যাই, তাহলে আমাদের নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা সেটা আমরা ইউজ করব, Q ডট ইকুয়াল টু UI AI F del T LM CF। del T LM টা আমরা বের করব কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের যে ফর্মুলা সেটার মাধ্যমে, আর কারেকশন ফ্যাক্টর যেটা, এই ফ্যাক্টরটা বের করব আমরা গ্রাফের মাধ্যমে। আর AI টা আমরা তো অলরেডি বের করছি, এখন আমাদের আননোন থাকবে UI টাই আমাদের বের করতে হবে, আর Q ডট আমাদের জানা আছে, বের করছি আমরা আগে। তাহলে এখান থেকে এই ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে যাব। এখন আমরা 1/1 Q ডট জানি, AI জানি, F বের করব। F বের করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, F আর del T LM। প্রথমে del T LM টা বের করি, চারটা টেম্পারেচার আমাদের জানা আছে, কাজে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমাদের del T LM যে ফর্মুলা সেটা ইউজ করে আমরা del T LM বের করলাম। আর F বের করতে গেলে আমাদের P এবং R এই দুটো ভ্যালু আমার লাগবে। P এবং R এর ভ্যালু আমি আলাদা পেয়ে গেলাম, P হলো 0.36 আর R হলো 0.80। তাহলে এই দুইটা নিয়ে আমরা গ্রাফে যাব, গ্রাফের থেকে আমরা দেখবো যে কোন গ্রাফটা ইউজ করছে। এখানে বলছে যে দুইটা ফ্লুইড আনমিক্সড, হ্যাঁ দুইটা ফ্লুইডই আনমিক্সড, তাহলে আমাদের 3 নম্বর গ্রাফটা ইউজ করতে হবে। আমরা গ্রাফটা একটু যাই, এই যে গ্রাফটা, এই গ্রাফটা ইউজ করেছে, তোমার হলো সিঙ্গেল পাস ক্লোজ ফ্লো উইথ বোথ ফ্লুইড আনমিক্সড। এই যে গ্রাফটা, এই গ্রাফটা ইউজ করে আমরা আর এবং পি এর ভ্যালু করসপন্ডিং এ এফ এর ভ্যালুটা বের করব। এই 3 নম্বর গ্রাফ, এটা আগে ছিল 1 2, এটা 1 2, তারপর এটা হলো 3 নম্বর গ্রাফ। এন্ড বোথ ফ্লুইড আনমিক্সড, বোথ ফ্লুইড আনমিক্সড হলে এই গ্রাফটা ইউজ করে আমরা এখান থেকে এফ এর মান বের করে তারপর ওটা আমরা করব। এফ এর মান আমরা পেয়ে গেছি, গ্রাফ থেকে আমরা পাবো 0.97। এই পি এবং আর এর ভ্যালু বসে, আর এর ভ্যালু ধরে আমরা 0.97 পাবো এফ এর ভ্যালু। 0.97 এই ইকুয়েশনের সব ভ্যালু আমরা এখন জানা, এফ এর মান জানা, এই সব ভ্যালুগুলো বসে দিলে আমি পেয়ে যাচ্ছি UI ইকুয়াল টু 33.47 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটাই হলো আমার অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।